ইরানে ট্রাম্পের নতুন হামলা, ইউরেনিয়াম হস্তান্তরের চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে $186 বিলিয়ন অনিয়ম, কাঠগড়ায় একাধিক মেগা প্রকল্প। গ্রিন কার্ড নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত ইউএসসিআইএস-এর, দেশে ফেরার ঝুঁকিতে অভিবাসীরা। এবং নিউ জার্সিতে আইস বিরোধী তীব্র বিক্ষোভ, ব্যারিকেড ও মানব শৃঙ্খলে উত্তপ্ত ডেলানি হল। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার মাঝেই দেশটিতে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের আল্টিমেটাম এবং 6 মুসলিম দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার নির্দেশের পর এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। বিস্তারিত রিপোর্টে। ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই সোমবার রাতে দেশটিতে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিংস জানিয়েছেন, দক্ষিণ ইরানে মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলা করতেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। গত 8 এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও এই নতুন হামলা চলমান শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় অবিলম্বে ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, নয়তো অন্য কোথাও সরিয়ে নিতে হবে। তবে ইরান এখনও এই শর্তে আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি। এই বৈরী পরিস্থিতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে এবং কাতারে মূল রূপরেখা নিয়ে আলোচনা চলছে। তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয় এখন একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই করবেন না। এর আগে সোমবার ট্রাম্প কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ 6টি মুসলিম দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস-এ স্বাক্ষর করার আহ্বান জানান। তিনি ইঙ্গিত দেন, ইরান চুক্তি সই করলে তাদেরও এই জোটে স্বাগত জানানো হবে। তবে ট্রাম্পের এই আকস্মিক শান্তি পরিকল্পনার তীব্র সমালোচনা করছেন লিন্ডসে গ্রাহাম এবং টেড ক্রুজের মতো কট্টরপন্থী মার্কিন সিনেটররা। তাদের মতে এই মুহূর্তে ইরানের সাথে কোনো চুক্তি তেহরানকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলতে পারে। গ্রিন কার্ড আবেদনে যুক্তরাষ্ট্রের নতুন নীতি সাময়িক ভিসাধারীদের জন্য বড় পরিবর্তন আনতে পারে। অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। তবে ব্যতিক্রমী পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে এখনও তৈরি হয়েছে অনিশ্চয়তা আর উদ্বেগ। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস। এই পদক্ষেপে সাময়িক ভিসায় থাকা শত সহস্র অভিবাসীর ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নতুন নির্দেশনা অনুযায়ী অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিরা দেশটির ভেতরে থেকেই গ্রিন কার্ডের জন্য স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ আগের মতো সহজে নাও পেতে পারেন। অনেক আবেদনকারীকে গ্রিন কার্ডের জন্য নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। তবে ইউএসসিআইএস জানিয়েছে, ব্যতিক্রমী পরিস্থিতি থাকলে কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই স্ট্যাটাস পরিবর্তনের অনুমোদন দেওয়া হতে পারে। কিন্তু কোন বিষয়গুলোকে ব্যতিক্রমী পরিস্থিতি হিসেবে গণ্য করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। অভিবাসন আইনজীবীদের মতে এই নির্দেশনা পুরোপুরি স্ট্যাটাস পরিবর্তন বন্ধ করছে না, বরং কর্মকর্তাদের আরও বেশি বিবেচনাধিকার দেওয়া হচ্ছে, যার ফলে আবেদন প্রক্রিয়ায় অনিশ্চয়তা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন নীতির প্রভাব পড়তে পারে শিক্ষার্থী, পর্যটক, অস্থায়ী ভিসাধারী এবং বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে ভিসার মেয়াদ অতিক্রম করা ব্যক্তিদের ওপরও। এমনকি মার্কিন নাগরিক স্বামী স্ত্রী বা নিয়োগকর্তার স্পন্সরশিপে গ্রিন কার্ডের আবেদনকারীদেরও দেশ ছাড়তে হতে পারে। নীতিটি কবে থেকে কার্যকর হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে এবং ব্যতিক্রমী পরিস্থিতির সংজ্ঞা কী, এসব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। ফলে অভিবাসীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা।
নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্টে চালু হয়েছে এআই হলোগ্রাম সহকারী ব্রিজেট। প্রোটো ও হলো মিডিয়ার তৈরি এই লাইফ সাইজ ডিজিটাল সহকারী যাত্রীদের গেট, লাউঞ্জ ও পথ নির্দেশনা দিচ্ছে। আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রিয়েল টাইম ম্যাপের মাধ্যমে এটি সাহায্য করছে। মিয়ামিতেও এমন প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে, যা ভবিষ্যতের বিমানবন্দর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ইঙ্গিত। নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্টের টার্মিনাল বিতে চালু হয়েছে নতুন এক এআই হলোগ্রাম সহকারী, যার নাম ব্রিজেট। এই লাইফ সাইজ ডিজিটাল সহকারী যাত্রীদের গেট, ব্যাগেজ ক্লেইম, দোকান, লাউঞ্জ কিংবা টার্মিনালের পথ নির্দেশনা দিতে পারে একদম মানুষের মতো কথোপকথনের মাধ্যমে। প্রোটো নামের হলোগ্রাম প্রযুক্তি কোম্পানি এবং হোলো মিডিয়ার এআই কনসিয়ার্জ সিস্টেম মিলে তৈরি করেছে এই প্রযুক্তি। যাত্রীরা এখন সাইনবোর্ড খোঁজার বদলে সরাসরি প্রশ্ন করতে পারবেন, আর ব্রিজেট রিয়েল টাইম ম্যাপ ব্যবহার করে ধাপে ধাপে পথ দেখাবে। বর্তমানে এটি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় কাজ করছে, ভবিষ্যতে আরও ভাষা যুক্ত হবে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে, ব্রিজেট মানুষের বিকল্প নয়, বরং ব্যস্ত সময়ে অতিরিক্ত সহায়ক হিসেবে কাজ করবে। বিশেষ করে ছুটির মৌসুম বা ভিড়ের সময়ে যাত্রীরা দ্রুত তথ্য পেতে পারবেন। শুধু নিউ ইয়র্ক নয়, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের এআই হলোগ্রাম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, ভবিষ্যতের বিমানবন্দরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা নিতে যাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, মানুষ কি সত্যি হলোগ্রামের কাছ থেকে সাহায্য নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, নাকি বাস্তব মানুষের সহায়তাকেই বেশি ভরসা করবে? সময়ই দেবে সেই উত্তর। মুদ্রাস্ফীতির বাজারে ওয়ালমার্ট ও কস্টকোর মতো বড় প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে হাজার হাজার পণ্যের দাম কমাচ্ছে শীর্ষ গ্রোসারি চেইন ক্রোগার। বার্ষিক $150 বিলিয়ন রাজস্বের এই কোম্পানিটি সরাসরি উৎস থেকে পণ্য আমদানি ও প্রযুক্তির মাধ্যমে খরচ কমিয়ে ক্রেতাদের স্বস্তি দেওয়ার পরিকল্পনা করেছে। এর ফলে আমেরিকার গ্রোসারি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। আমেরিকার গ্রোসারি বাজারে শুরু হয়েছে এক বিশাল যুদ্ধ। ওয়ালমার্ট এবং কস্টকোর মতো জায়ান্ট কোম্পানিগুলোর সাথে টিকে থাকতে এবার পণ্যের দাম ব্যাপক হারে কমানোর ঘোষণা দিয়েছে অন্যতম শীর্ষ সুপারমার্কেট চেইন ক্রোগার। মূল্যস্ফীতি, তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দায় যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই কাস্টমারদের স্বস্তি দিতে এই বড় কৌশলগত পরিবর্তন আনছে কোম্পানিটি। ক্রোগারের প্রধান নির্বাহী গ্রেগ ফোরান জানিয়েছেন, তাদের এই নতুন সিদ্ধান্তের ফলে হাজার হাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। এই প্রতিযোগিতাকে তিনি একটি ফর্মুলা 1 রেসের সাথে তুলনা করে বলেন, তাদের লক্ষ্য এখন মিডফিল্ড থেকে বেরিয়ে সামনের সারির গাড়িগুলোকে ওভারটেক করা। বর্তমানে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা সাশ্রয়ী মূল্যে কেনাকাটার জন্য ওয়ালমার্ট বা কস্টকোর দিকে ঝুঁকছেন। এমনকি ওয়ালমার্ট ইতিমধ্যে তাদের 7,000-এরও বেশি পণ্যের দাম 20% পর্যন্ত কমিয়ে দিয়েছে। এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রোগার সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য আমদানি এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খরচ কমিয়ে সেই সুবিধা ক্রেতাদের দেওয়ার পরিকল্পনা করছে। শুধু দাম কমানোই নয়, স্টোরের সার্ভিস আরও দ্রুত করা এবং স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্য রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। প্রায় $150 বিলিয়ন বার্ষিক রাজস্বের এই কোম্পানিটি দেশ জুড়ে পুরোপুরি দাম কমানোর আগে পরীক্ষামূলকভাবে কিছু স্টোরে একটি চালু করবে। দিন শেষে এই গ্রোসারি যুদ্ধের ফলে সাধারণ আমেরিকান ক্রেতারাই যে লাভবান হতে যাচ্ছেন তা বলাই বাহুল্য। নিউ জার্সির নেওয়ার্কের ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্র এখন রণক্ষেত্র। একদিকে বন্দীদের অনশন, অন্যদিকে বাইরে ফেডারেল এজেন্ট এবং বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ। এর মাঝেই গতকাল সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েছেন নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। তাকে ভিতরে ঢুকতে দেয়নি আইস কর্তৃপক্ষ। ঘটনার বিস্তারিত নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অভিবাসী আটক কেন্দ্র ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গভর্নর মাইকি শেরিলের ডেলানি হল ডিটেনশন সেন্টারে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। এদিকে কেন্দ্রটির বাইরে বিক্ষোভ আর ভেতরে বন্দীদের অনশন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র দাবি করেছেন গভর্নর শেরিলের সফর ছিল রাজনৈতিক নাটক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তাদের ভাষ্য অনুযায়ী স্মৃতি দিবস উপলক্ষে চলমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কেন্দ্রটিতে স্বাভাবিক সাক্ষাৎ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। প্রতিবেদন অনুযায়ী প্রায় 125 জন বিক্ষোভকারী ডেলানি হলের বাইরে অবস্থান নেয়। অনেকের হাতে ছিল অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা আইস বিরোধী ব্যানার। অভিযোগ রয়েছে তারা প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করে মানব শৃঙ্খল তৈরি করে এবং ব্যারিকেড স্থাপন করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাঁটা তারে ঘেরা একটি গেটের সামনে দাঁড়িয়ে আছেন গভর্নর শেরিল। বাইরে উপস্থিত বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, শেরিলকে ভেতরে যেতে দাও। এর আগে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম এবং কংগ্রেসম্যান রব মেনেন্ডেজ আটক কেন্দ্রটিকে পরিদর্শন করেন। তারা বন্দীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সময়ে কেন্দ্রটির ভেতরে আটক বন্দীদের অনশন ও শ্রমবিরতি চতুর্থ দিনে গড়িয়েছে বলেও জানা গেছে। তবে বিক্ষোভের সময় কেউ গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে, আর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনও নতুন করে সামনে চলে এসেছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে স্ত্রীর সঙ্গে কাপড় ধোয়ার সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হামলাটি লক্ষ্য করে চালানো হতে পারে এবং এর পেছনে গ্যাং সংযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন আরও এক নিরীহ ব্যক্তি। ঘটনার বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে দিনের আলোয় একটি লন্ড্রোম্যাটে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন নিরীহ পথচারীও। পুলিশ জানায় সোমবার সকালে ব্রুকলিনের ফ্ল্যাটল্যান্ডস এলাকার একটি লন্ড্রোম্যাটে হামলাটি ঘটে। নিহত 41 বছর বয়সী ব্যক্তি তখন তার স্ত্রীর সঙ্গে কাপড় ধুচ্ছিলেন। এ সময় মুখোশ পরা এক বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী পুরো ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে। হামলাকারী ভেতরে প্রবেশ করে লক্ষ্য নিশ্চিত করে গুলি চালায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলির সময় ছোড়া একটি বুলেট 68 বছর বয়সী আরেক ব্যক্তির পায়ে লাগে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার অবস্থায় স্থিতিশীল রয়েছে। পুলিশের ধারণা নিহত ব্যক্তি হামলাকারীর নির্দিষ্ট টার্গেট ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে নিহত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে অপরাধমূলক রেকর্ড ছিল এবং ঘটনাটি গ্যাং সংক্রান্ত হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা যায়নি। গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পর লন্ড্রোম্যাটের মেঝেতে রক্তের দাগ দেখা যায় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। হামলাকারীকে ধরতে নজরদারি ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। মৃত্যুর পর আপনার সম্পদ কার হাতে যাবে তা কি নিশ্চিত? বিশেষজ্ঞরা বলছেন শুধু উইল নয়, বেনিফিশিয়ারি ঠিক করা ও নিয়মিত আপডেট করাও জরুরি। ছোট একটি ভুলে সঞ্চয় চলে যেতে পারে ভুল ব্যক্তির কাছে। জানুন কেন এখন এই বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মৃত্যুর পর আপনার সঞ্চয়, বীমা বা অবসর তহবিলের টাকা কার কাছে যাবে, এই সিদ্ধান্তে ছোট একটি ভুলও বড় জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন তাই এস্টেট প্ল্যানিং বা সম্পদ পরিকল্পনায় বেনিফিশিয়ারি নির্ধারণ অত্যন্ত জরুরি। বেনিফিশিয়ারি হলো সেই ব্যক্তি যিনি কারো মৃত্যুর পর নির্দিষ্ট আর্থিক সম্পদ পাওয়ার অধিকারী হন। জীবন বীমা, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য আর্থিক হিসাবের ক্ষেত্রে আগে থেকে যার নাম যুক্ত থাকে। সম্পদ সাধারণত সরাসরি তার কাছেই যায়। তবে আইনজীবীদের মতে শুধু বেনিফিশিয়ারি নির্ধারণ করলেই যথেষ্ট নয়, নিয়মিত সেটি আপডেট করাও জরুরি। কারণ অনেক সময় মানুষ সাবেক স্বামী স্ত্রী বা দূরে সরে যাওয়া পরিবারের সদস্যদের নাম পরিবর্তন করতে ভুলে যান। ফলে মৃত্যুর পর সম্পদ অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাতে চলে যেতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন শুধু প্রাইমারি নয়, কন্টিনজেন্ট বা বিকল্প বেনিফিশিয়ারিও রাখা উচিত। কারণ মূল ব্যক্তি না থাকলে সম্পদ কার কাছে যাবে সেটিও আগে থেকে নির্ধারণ থাকা প্রয়োজন। অনেক ব্যাংক বা আর্থিক অ্যাকাউন্টে পেয়েবল অন ডেথ কিংবা ট্রান্সফার অন ডেথ সুবিধা থাকে। এতে
আদালতের দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সম্পদ সরাসরি মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে যায়। আইনজীবীদের ভাষ্য, অনেকেই মনে করেন উইলের নাম লিখলেই সব সম্পদ সেই ব্যক্তির কাছে যাবে, কিন্তু বাস্তবে আগে থেকে নির্ধারিত বেনিফিশিয়ারি থাকলে অনেক সম্পদ উইলের বাইরে সরাসরি সেই ব্যক্তির কাছেই চলে যায়। তাই সময়মতো তথ্য হালনাগাদ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় 59% মানুষ পরিকল্পনার আগেই কর্মক্ষেত্র থেকে অবসর নিচ্ছেন, যার বড় কারণ অসুস্থতা বা চাকরি হারানো। এক জরিপে দেখা গেছে উচ্চবিত্তরা আর্থিক লক্ষ্য পূরণ বা অসন্তুষ্টি থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। অন্যদিকে নিম্নবিত্তরা বাধ্য হচ্ছেন শারীরিক অক্ষমতার কারণে। ধনী ও দরিদ্রদের অবসরের এই কারণগুলোর মধ্যে এক চরম বৈষম্য প্রকাশ পেয়েছে। ভেবে দেখুন তো, আপনি পরিকল্পনা করলেন 65 বছর বয়সে অবসরে যাবেন, কিন্তু তার আগেই বাধ্য হলেন চাকরি ছাড়তে। সম্প্রতি আমেরিকার সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ রিসার্চ ইনস্টিটিউটের এক চাঞ্চল্যকর রিপোর্টে ঠিক এই বাস্তবতাই উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রায় 59% মানুষ তাদের পরিকল্পনার অনেক আগেই কর্মক্ষেত্র থেকে অবসর নিতে বাধ্য হচ্ছেন। যেখানে গড় কর্মী 65 বছর বয়স পর্যন্ত কাজ করার আশা করেন, সেখানে বাস্তবে বেশিরভাগেরই অবসর মিলছে 62 বছর বয়সে। আর এই আগাম অবসরের পেছনে রয়েছে ধনী ও দরিদ্রের এক চরম বৈষম্য। উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের আগে ভাগে অবসর নেওয়ার কারণগুলো সম্পূর্ণ ভিন্ন। যাদের বার্ষিক আয় $35,000 নিচে, তাদের আগাম অবসরের প্রধান কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা অথবা চাকরি হারানো, অর্থাৎ সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং পরিস্থিতির শিকার হয়ে তারা কাজ ছাড়ছেন। বিপরীতে যাদের আয় $75,000 উপরে, তাদের আগাম অবসরের কারণগুলো ইতিবাচক। তারা মূলত বর্তমান চাকরির ওপর অসন্তুষ্টি অথবা সময়ের আগেই কাঙ্ক্ষিত সঞ্চয়ের লক্ষ্য পূরণ করতে পারায় স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। গবেষকরা বলছেন, আমেরিকার ধনী ব্যক্তিরা স্বেচ্ছায় এবং সানন্দে কর্মজীবন শেষ করলেও নিম্নবিত্তদের সেই স্বাধীনতা নেই। তারা ইচ্ছায় নয়, বরং নিয়মিত পরিহাসে বাধ্য হয়েই আগে ভাগে অবসরে যাচ্ছেন। এই রিপোর্ট প্রমাণ করে, দিন শেষে অবসর জীবনের সুখটাও নির্ভর করছে আর্থিক সামর্থ্যের ওপরই। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।